হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আজকে আমরা শিখব টেন্সের ষষ্ঠতম পার্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এর আগে আমাদের টেন্স নিয়ে কতগুলো ভিডিও হয়েছে, প্রেজেন্টের সবগুলো টেন্স, পাস্টের একটা টেন্স। যদি তোমরা না দেখে থাকো তাহলে নিচে লিংক রয়েছে, সেখানে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখতে দেখতে আসো এবং তারপরেই বর্তমান এই ভিডিওটি দেখো, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আগে ওই ভিডিওগুলো দেখে নাও। তাহলে আজকে আমরা কি শিখব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা বাংলায় যদি বলি ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল। ঘটমান মানে যে কাজটা ঘটছে বা চলতে থাকবে। অতীতে কোনো একটা কাজ চলছিল বা ঘটছিল বা হচ্ছিল, এমন যখন বোঝায় সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস। আর মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানেই কোনো কিছু চলছে। কন্টিনিউয়াস মানে কি? যে কোনো কাজ একটা চলছে। যেমন কালকে আমি এই সময় টিউশন পড়াচ্ছিলাম, তুমি অঙ্ক করছিলে, সে একটি সিনেমা দেখছিল। তাহলে এই সবগুলো কাজই কিন্তু অতীতে এবং চলছিল। যখনই এরকম হবে তখন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মূল কথা বা মূল বিষয়টা কি? যে অতীতের কোনো কাজ চলছিল বা হচ্ছিল বা ঘটছিল বোঝালে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিয়মটা কি? নিয়ম মানে বাক্যের স্ট্রাকচার। নিয়ম কি? নিয়ম লেখা হলো বাবা গো। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নিয়মটা কি চেনা চেনা মনে হচ্ছে একটু? যে এর আগে হয়তো করেছি, তাই না? যে নিয়মটা আমাদের চেনা চেনা মনে হচ্ছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, মনে করো। সেখানে কি ছিল? সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে যে অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি পার্থক্য হলো? শুধু ডিফারেন্সটা, ওখানে ছিল অ্যামিজার, যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স, তাই ওয়াজ ওয়্যার। ইংরেজি কোনো হাতি ঘোড়া নয়, শুধুমাত্র একটু কনসেন্ট্রেশন। আর কনসেন্ট্রেশন দিয়ে যদি তুমি একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করে পড়ো, দেখবে খুব সহজেই সমস্ত কিছু আয়ত্ত করতে পারছো। শুধু কনসেন্ট্রেশন, একটু মনোযোগ দিয়ে এগুলো করো। তাহলে আমার মূল কথা, আমি যদি জানি যে অ্যামিজার বিভার্ব এবং ওয়াজ ওয়্যারও বিভার্ব, অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে প্রেজেন্টের নিয়মটা যদি আমার জানা থাকে, আমি পাস্টের নিয়ম এমনি লিখে দেবো, খালি অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়্যার বসিয়ে দেব। এইটুকু বিষয়। তাহলে উদাহরণ যদি আমরা কিছু দেখি, যে সীতা একটি গান গাইছিল। সীতা একটি গান গাইছিল। তাহলে গাইছিল, তাই তো? অতীতে কাজটা হচ্ছিল। তাহলে সীতা ওয়াজ সিঙ্গিং এ সং। সীতা ওয়াজ সিঙ্গিং এ সং। তুমি সিনেমাটি
দেখছিলে, সিনেমা অ্যাকচুয়ালি মুভিটি হতো, ঠিক আছে, তুমি সিনেমাটি দেখছিলে, তুমি সিনেমাটি দেখছিলে, কি হবে? ইউ ওয়াজ ওয়াচিং দ্য সিনেমা, সিনেমা, সে সে গাড়িটি চালাচ্ছিল, সে গাড়িটি চালাচ্ছিল, এটাও অতীতে ঘটছে, তাহলে ওয়াজ ড্রাইভিং হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার। তাহলে বিষয়গুলো দেখো কি আছে। প্রথম নিয়মটা আমরা কি দেখলাম, বা স্ট্রাকচারটা, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। সীতা একটি গান গাইছিল, সীতা ওয়াজ সিঙ্গিং এ সং, তুমি সিনেমাটি দেখছিলে, ইউ ওয়াজ ওয়াচিং দ্য সিনেমা, সে গাড়িটি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার। এবার এটা তো সবাই বলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতের কোনো একটা কাজ চলছিল বোঝালে হয়, নিয়ম হচ্ছে সাবজেক্ট ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু তুমি অমিতের টিউশন দেখছো, তা শর্ট ট্রিক্স তো আমরা এখানে জানবই, যে কিভাবে আমরা মনে রাখবো বা কিভাবে আইডেন্টিফাই করব যে হ্যাঁ এই বাক্যটাকে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই লিখতে হবে। তাহলে মনে রাখবে যে কোনো বাক্যের শেষে, কোনো বাক্যের শেষে তেছিলাম, তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি, তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি উচ্চারিত হলে, উচ্চারিত হলে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বললাম? কোনো বাক্যের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি উচ্চারিত হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা উদাহরণ দিয়ে যদি দেখি যে রহিম ঘরে ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল, ঘুমাইতেছিল, রহিম ঘুমাইতেছিল, রহিম ঘরে ঘুমাচ্ছিল, তাহলে রহিম ওয়াজ স্লিপিং, রহিম ওয়াজ স্লিপিং ইন দ্য রুম, তারা, তারা ব্যায়াম করছিল, করছিল। দেখো এখানে মেন ভার্ব নেই, এক্সারসাইজ আছে সেটা করা, কিন্তু তাহলে কি হবে, আমরা ডু হিসেবে ডুটাকে মেন ভার্ব হিসেবে আনবো, তাহলে দে ওয়ার ডুইং, ডুইং মানে করা, ডু মানে করা, দে ওয়ার ডুইং এক্সারসাইজ, দে ওয়ার ডুইং এক্সারসাইজ, দে ওয়ার ডুইং এক্সারসাইজ, সে একটি গল্প বলছিল, বলছিল, বলিতেছিল, তাই তো, বলছিল উচ্চারণ কি হবে? বলিতেছিল, বলিতেছিল, তাহলে হি ওয়াজ টেলিং, হি ওয়াজ টেলিং এ স্টোরি, হি ওয়াজ টেলিং এ স্টোরি। তাহলে এখানে আমরা কি জানলাম,
যে আইডেন্টিফাই কখন করব, যে বাক্যগুলোর শেষে তেছিলাম, তেছিলে, তেছিল উচ্চারণ হবে সেগুলো হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রহিম ঘরে ঘুমাচ্ছিল, রহিম ওয়াজ স্লিপিং ইন দ্য রুম, রহিম ওয়াজ স্লিপিং ইন দ্য রুম। তারা ব্যায়াম করছিল, দে ওয়ার ডুইং এক্সারসাইজ, সে একটি গল্প বলছিল, হি ওয়াজ টেলিং এ স্টোরি, হি ওয়াজ টেলিং এ স্টোরি। এইবার বিষয়টা হলো যে দুটো জিনিস আমরা পেয়েছি, বি ভার্ব, ওয়াজ, ওয়ার। এবার এই ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে সেটা দেখব। তার আগে আমরা স্ট্রাকচারটা আরেকবার লিখে নিই। এখানে কি আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো বাক্যের স্ট্রাকচার। এবার এইখানে বিষয়টা গোল মেরে, মানে আমরা অনেকে জানি অনেকে জানি না যে ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে। প্রথমে আসি ওয়াজ, সাধারণ নিয়ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আই এর পরে সর্বদা ওয়াজ বসে। হ্যাঁ, তবে আয়ের ক্ষেত্রে একটা ব্যতিক্রমও আছে। যদি কোনো কল্পনার কিছু বলা হয়, যদি বলতো যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, সেক্ষেত্রে আয়ের পরে কিন্তু ওয়ার বসে। এগুলো বিস্তারিত আমরা পরে একে একে জানবো। এই জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে অমিতের টিউশন চ্যানেলকে। এখনই সাবস্ক্রাইবটা করে নাও প্লিজ, সাবস্ক্রাইবটা করো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আয়ের পরে সর্বদা ওয়াজ বসে। যেমন রহিম, রহিম গানটি গাইছিল, গাইছিল, তাহলে উচ্চারণটা কি হবে, গাইতেছিল, রহিম গানটি গাইতেছিল, তাহলে রহিম ওয়াজ সিঙ্গিং দ্য সং, রহিম ওয়াজ সিঙ্গিং দ্য সং। আমি ছবিটি আঁকছিলাম, আঁকছিলাম, আমি ছবিটি আঁকছিলাম, তাহলে কি হবে, আমি ছবিটি আঁকছিলাম, আই ওয়াজ ড্রয়িং দ্য পিকচার, I was drawing the picture, I was drawing the picture। এবার ওয়ার কখন বসবে, ওয়ার সাধারণত ইউ যখন প্লুরাল হয়, ইউ, এবং প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন, প্লুরাল নাম্বার এর পরে ওয়ার বসে, ওয়ার বসে। যেমন এক নাম্বার যদি আমি উদাহরণস্বরূপ নিই যে ছেলেরা, তাহলে ওয়ার কোথায় বসবে বললাম, ইউ, ইউ যখন প্লুরাল হিসেবে বসবে, ইউকে আমরা যখন বহু বচন, ইউ মানে তুমি হয় তোমরাও হয়, তাই যখন তোমরা বোঝাবো তখন কিন্তু ইউ এর পরে এবং প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচনের পরে কি বসে, ওয়ার বসে। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলছিল, ছেলেরা মাঠে ফুটবল খেলছিল, খেলিতেছিল, তাহলে কি হবে, দ্য বয়েজ, দ্য বয়েজ, তাহলে বয়েজ যেহেতু হলো প্লুরাল নাম্বার, তাহলে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং,
The boys were playing football in the field. তারা তারা ঝগড়া করছিল। ঝগড়া আহ, ঝগড়া করছিল। তাহলে কি হবে? তারা ঝগড়া করছিল। দে ওয়ার কোয়ালিং। দে ওয়ার কোয়ালিং। তারা ঝগড়া করছিল। দে ওয়ার কোয়ালিং। তাহলে ওয়াজ কোথায় বসবে? ওয়াজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং আয়ের পরে। রহিম গানটি গাইছিল। রহিম ওয়াজ সিঙ্গিং দ্য সং। তুমি ছবিটি আঁকছিলে। আমি আমি ছবিটি আঁকছিলাম। তাহলে আই ওয়াজ ড্রয়িং দ্য পিকচার। ওয়ার কোথায় বসবে? ইউ, যে ক্ষেত্রে প্লুরাল বোঝাবে এবং প্লুরাল নাম্বারের পরে ওয়ার বসে। ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা ঝগড়া করছিল। দে ওয়ার কোয়ালিং। দে ওয়ার কোয়ালিং। তারা ঝগড়া করছিল। তাহলে আজকে আমরা কি শিখলাম এই ছোট্ট ভিডিওটায়? আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কখন হয়, কিভাবে আমরা বুঝবো, আর কি এর স্ট্রাকচার এবং উদাহরণ। তার সঙ্গে দেখলাম যে বিভাগ দুটো ব্যবহৃত হয়েছে, ওয়াজ এবং ওয়ার, সেটা কোথায় কোথায় ব্যবহৃত হয়। একবার যদি রিভিশন দিই তাহলে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো একটা ঘটনা, অতীতকালে কোনো একটা ঘটনা চলছিল বা ঘটছিল যখন বোঝাবে, সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনব কি করে? কোনো বাক্যের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল, কোনো বাক্যের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল উচ্চারিত হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিয়ম কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এরপরে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার। ওয়াজ সাধারণত বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আয়ের পরে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে এবং থার্ড পারসন হলে তো বসবেই সিঙ্গুলার নাম্বারে, আয়ের পরেও ওয়াজ বসে। আর ওয়ার বসে ইউ এবং প্লুরাল নাম্বারের পরে। ইউ এবং প্লুরাল নাম্বারের পরে। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের 5টা হোমওয়ার্কের কোশ্চেন। অ্যাকচুয়ালি কোশ্চেন তো নয়, ট্রান্সলেশন। 5টা বাক্য দেব, সেই বাক্যগুলো তোমরা ট্রান্সলেশন করে কমেন্টে জানাবে উত্তর। এর ফলে আমাদের পক্ষে সুবিধা হবে যে আমরা কতটা তোমাদের শেখাতে পারছি বা তোমরা কতটা শিখতে পারছো সেটা সহজেই বুঝে নিতে পারবো। তাহলে এখন কি দেখব? হোমওয়ার্ক, অর্থাৎ 5টা যে ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য। 1 নম্বর, আমি বাবার সাথে বাবার সাথে বাজারে যাচ্ছিলাম। রহিম বাবু ইংরেজি পড়াচ্ছিলেন। রহিম বাবু ইংরেজি পড়াচ্ছিলেন। তুমি মাছ ধরছিলে। তুমি মাছ ধরছিলে। তারা তারা কলকাতা যাচ্ছিল। তারা কলকাতা যাচ্ছিল।
নবীন ছাতা বিক্রি করছিল। ছাতা বিক্রি করছিল। নবীন ছাতা বিক্রি করছিল। তাহলে আজকে তোমাদের যে হোম টাস্ক গুলো থাকবে সেগুলো হলো, আমি বাবার সাথে বাজারে যাচ্ছিলাম। রহিম বাবু ইংরেজি পড়াচ্ছিলেন। তুমি মাছ ধরছিলে। তারা কলকাতা যাচ্ছিল। নবীন ছাতা বিক্রি করছিল। এগুলো ট্রান্সলেট করবে নিজেরা, স্ট্রাকচারটা দেখে নেবে, দেখে নিয়ে করে কমেন্টে উত্তরগুলো জানাবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকমই গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে এবং ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, যাতে খুব সহজেই আমাদের পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে সবার আগে। আগামীকাল দেখা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।